স্যার এই যে প্রশ্নপত্রের যে ফাঁসের যে ব্যাপারটা, এইটা এখন তো আপনার মনে করেন যে ক্রনিক রোগ হয়ে গেছে। আপনি যতই বলছেন যে আমি এটা করছি ওইটা করছি, কোনোটাই কোনো কিছু কাজ করছে না। আপনি কোচিং সেন্টার বন্ধ করে দিচ্ছেন, এইটা বন্ধ করে দিচ্ছেন, ওইটা করছেন, কিন্তু কোচিং সেন্টার বন্ধ করে যাচ্ছে, ওখানেই পড়তে যাচ্ছে। শিক্ষার্থীরা যতটা না স্কুলে যায় তার থেকে বেশি যাচ্ছে কোচিং সেন্টারে, কারণ তারা ভালো করে জানে বছর শেষে তাদেরকে সুফলটা মানে ওখান থেকে তারা পাবে, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের সবগুলো পরীক্ষা পাবলিক, ইভেন দো ওই যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, নার্সিং এর পরীক্ষা, এমন কোন জায়গা নাই যে জায়গার প্রশ্নপত্রগুলো আউট হচ্ছে না, বাইর হয় না। কর্তৃপক্ষ যথারীতি বলে দিচ্ছে না, কোনো প্রমাণ নাই, কোনো কিছু নাই, এটা করা যাবে না। কিন্তু গত এই জেএসসি পরীক্ষা আরম্ভ হওয়ার পর থেকে বছরে দেখা গেল প্রতিদিন প্রশ্নপত্র ফাঁস। এখন এমন পর্যায়ে গেছে যে প্রতিদিন ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা 9টা থেকে 10টা পর্যন্ত তারা ওই আপনার ওই স্মার্টফোন নিয়ে বসে থাকছে। কোন সময় প্রশ্নপত্র হয় মেসেঞ্জারে আসছে, নাহলে হোয়াটসঅ্যাপে আসছে, নাহলে ফেসবুকে আসে, তারা ইনবক্সে টাকা দিতে পারেন, দিয়ে নেয়। শিক্ষার্থীরা এটা পাওয়ার পরে এটার প্রশ্ন উত্তরের জন্য শিক্ষক থাকে কোচিং সেন্টারে, তারা চমৎকার উত্তর বানাতে ওরা ঢুকে যায়। সাধারণ সময় ঢুকতে বলছে, কেউ আসে, কেউ ঢুকছে 5 মিনিট আগে, বলছে যানজটের কারণে ঢুকতে পারছি না। এইরকম অবস্থা থেকে মুক্তির উপায় কি? যে কথাগুলো বললেন আমাদের জাতির জন্য এটা খুবই দুর্ভাগ্যের। এটা কিন্তু অল্প দিনের বিষয় না, অনেক দিন ধরে এটা চলে আসছে এবং একটি সময় এমনকি প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ফাঁস হওয়া প্রশ্নপত্রের পেছনে পিতামাতা, অভিভাবকেরা দৌড়িয়েছে এবং ছোট ছেলে মেয়ে সেটা দেখেছে। ওর মূল্যবোধে যে কি ধাক্কা খেল, এরা যখন বড় হবে তারা কি হবে সেটা আমাদের চিন্তার বিষয়। এই সমস্যাটি সমাধান আমরা বলছি যে আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করব, আর প্রশ্নপত্র সিলগালা করে প্রত্যন্ত অঞ্চলে পাঠাবো। 2 মাস আগে প্রশ্নপত্র ছাপিয়ে রাখবো এবং কেউ সেটা দেখতে পারবে না। একটি প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে 60-70 জন মানুষ থেকে জড়িত থাকে, যারা বিভিন্ন সময় এই প্রশ্নগুলো দেখতে পারে। এবং আমরা জানতে পারলাম এমনকি ওই নাম করা প্রেস, সেখান থেকেও কিন্তু প্রশ্নপত্র পড়ে মনে রেখে সেটা বাইরে চলে যাচ্ছে, তাই না? এবং এই প্রযুক্তির যুগে এটা আমরা কিভাবে সামলাবো? যদি প্রযুক্তি ব্যবহার না করি তাহলে আমরা এটা সামলাতে পারবো না। একটি প্রশ্নপত্র যদি 2 মাস আগে তৈরি হয় এবং সেটা কেউ বলে দেবে না, এইরকম মূল্যবোধের অধিকারী তো আমাদের দেশে খুব বিরল হবে। 2 মাস আগে যদি কয়েক লাখ ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, রাইট। তো সুতরাং আমাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে এবং প্রযুক্তি অবশ্যই আমাদের সেই সহায়তা দিতে পারে। আমি নিজে 4-5 বছর ধরে লিখছি যে এটা প্রযুক্তি দিয়ে এটা সমাধান করতে হবে। এই ছেলেমেয়েরা যারা পরীক্ষা দেয়, পরীক্ষার্থীরাও কিন্তু প্রযুক্তি ব্যবহার করে। পরীক্ষার হলে নানা রকম প্রযুক্তি যেটা নাকি আমরা ধরতে পারি না, ওরা উত্তরগুলো পেয়ে যাচ্ছে বাইরে থেকে, তাই না? এটা যাতে করতে না পারে, এই জন্য শেষ মুহূর্তে কোনোভাবে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করতে হবে। ছাপানো না, শুধু প্রশ্নপত্র প্রণয়নও একেবারেই শেষ মুহূর্তে করতে হবে। এবং সেটা করতে গেলে যে সমস্যাগুলো আমাদের ফেস করতে হবে সেটা আমাদের দেখতে হবে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। এখন যদি ট্রাকে পঞ্চগড়ে আমরা পাঠাতে পারি প্রশ্ন এবং সেই প্রশ্নপত্র যদি সেখানে পৌঁছায়, তাহলে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে অনেক কিছু করতে পারবো। আর আমাদের যেটা বললেন, এটা শুধু পাবলিক পরীক্ষা নয়, এটা বিভিন্ন ব্যাংকের পরীক্ষা, তারপরে পিএসসির পরীক্ষা, সর্বক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। সুতরাং আমাদের তরুণদের কিন্তু আর এই সমাজের প্রতি আস্থা স্থাপন করার কোনো সুযোগ রইল না। খুবই খারাপ অবস্থা। এই অবস্থা আমি প্রযুক্তি করেছেন। এবার ঢাকা মেডিকেল মানে আমাদের বাংলাদেশের মেডিকেলের যে পরীক্ষাটা হয়েছে, তারা যেটা বলছে প্রযুক্তি স্মার্ট বক্স, এই জাফি সাহেবরা ওনাদের যে বর্নস্টাইন টেকনোলজি আছে, এবং তারা এই ইয়াটা ব্যবহার করে এইবার
মেডিকেলের প্রশ্নপত্র কোনো জায়গায় ইয়া হয়নি, ওনাদের একটা টেকনিক ওনারা যেটা করেছেন আমরা যেটা জানতে পেরেছি, জানাবো ওনাকে আমরা আজকে ডেকে এনেছি। আপনি বলেন যে আপনারা যে কি প্রযুক্তির মাধ্যমে হ্যাঁ কি প্রযুক্তির মাধ্যমে যে প্রশ্ন বাক্সটা বা ইয়াটা যাতে কেউ খুলতে না পারে অথবা তাকে কিভাবে মনিটরিং করছেন সেই প্রসেসটা যদি বলেন তাহলে আমাদের খুব উপকার হয়। তারপরে আমি স্যার আপনার কাছে যাবো এই বিষয়টা শোনার পরে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি যদি বলি শুধুমাত্র স্মার্ট বক্স যে একটি প্রযুক্তি, যে প্রযুক্তিটা পুরো পদ্ধতিটাকে একদম সিল প্রুফ করে দিবে তা না। আসলে আমরা আসলে মাল্টিপল ফেজে কাজ করছি। যেমন আমরা আসলে প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে যে পুরো ব্যাপারটাকে রেকি করেছি যে কোথায় কোথায় এখান থেকে প্রশ্ন ফাঁস হতে পারে। কারণ আমরা জানি যে কয়েক বছর ধরে এরকম কিছু শোনা যাচ্ছিল যে অনেক প্রশ্ন ফাঁস হচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন পাবলিক পরীক্ষা, বিভিন্ন ভর্তি পরীক্ষাতে ফাঁসার কথা আমরা শুনতে পাচ্ছি। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে পুরো পদ্ধতিতে কোথায় কোথায় প্রশ্ন ফাঁস হতে পারে। যেমন একটা হচ্ছে যে প্রথমত যখন প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন প্রেরণ করার পরে সেটাকে দেওয়া হচ্ছে একটা প্রেসে। সেই প্রেসে কিছু কর্মী, স্যার যেমন বললেন, কিছু কর্মী সেখানে তারা কাজ করছে, কাজ করে তারা মনে রাখতে পারছি। জি, তারা ছাপাচ্ছে, ছাপানোর পর সেটাকে প্যাক করা হচ্ছে, প্যাক করে একটি ট্রান্সপোর্ট বক্সের মাধ্যমে একটা ট্রাক বা কোনো একটা কিছুর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হচ্ছে। প্রসেসটা পুরো যে প্রশ্নপত্র প্রণয়ন থেকে আরম্ভ করে বাকি প্রসেস গুলো কোন জায়গায় যায় শেষ করতে পারছে এই জায়গাটা আপনি ট্র্যাক করছেন। জি ঠিক। আমরা প্রথমত যেটা করছি সেটা হচ্ছে যে যেখান থেকে প্রশ্ন হচ্ছে, অর্থাৎ যারা প্রশ্ন করছে তাদেরকে কিন্তু আমরা আসলে কিছু করতে পারবো না। তারা হচ্ছে যে আসলে অভিভাবকের মতো, তাদেরকে আমরা আসলে মন দিয়ে বিশ্বাস করি। যেমন আমরা একজন স্যারদেরকে যেমন আমরা কমপ্লিটলি বিশ্বাস করতে পারি পুরোপুরিভাবে, তেমনি তারা হচ্ছে যে আমাদের জাতির বিবেক বলা যেতে পারে। তো সেখানে আমাদের হাত দেওয়ার কিছু নেই। তার পরবর্তীতে যখন নাকি প্রেসে চলে যাচ্ছে প্রশ্নটা, তখন আমাদের আসলে কি করা যেতে পারে। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের মেডিকেল প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে 20 থেকে 30 জন এখানে থাকেন। 3 দিন 4 দিন লাগে প্রশ্ন পুরোপুরি শেষ করতে কাজ। তো ওই জায়গায় তারা কখনোই ওখান থেকে বের হতে পারেন না। তারা ওখানে 3 দিনের জন্য ঢুকেন এবং কখনোই বের হন না। তাদের ওখানেই থাকার ব্যবস্থা করা হয়, ওখানেই তারা কমপ্লিট টাইম থাকেন। আমরা যেটা করেছি পেরিমিটারটাকে, পুরো জায়গাটাকে 4টি জ্যামার দিয়ে কমপ্লিটলি জ্যাম করে দিয়েছে। তাদের ওখানে কোনো ধরনের কোনো স্মার্টফোন, কোনো অ্যাবসলিউটলি কোনো ধরনের কোনো ডিভাইস তারা ব্যবহার করতে পারবে না। কারণ তাদের কাছে তারা যদি বাই চান্স ওখানে যদি সিকিউরিটিকে উপেক্ষা করে ঢুকিয়ে ফেলে, তারপরে কোনো কিছু বাইরে পাঠাতে পারবে না। তারপরে সেখানে যারা যারা ওখানে কর্মচারী থাকছেন তাদের খাওয়া দাওয়া সবকিছু পুরোপুরি থাকার যে ব্যাপারটা পুরোপুরি 3 দিন তারা ওখানে থাকছে, তারা বেরোতে পারছে না, পুরোপুরি ওয়ার্ল্ড থেকে একদম আলাদা ভাবে থাকে। এবং তার পরবর্তীতে যখন নাকি প্রশ্নটা কমপ্লিটলি প্রিন্ট হয়ে যাচ্ছে, প্রিন্ট হয়ে যাওয়ার পরে যিনি দায়িত্বে থাকেন ওনার ব্যাপারটা কি থাকে? আচ্ছা, ওখানে পুরো ব্যাপারটাকে তত্ত্বাবধান করেন হচ্ছে কি স্বয়ং যে 4 জন প্রশ্ন করেন তারা, সেই 4 জন আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রবীণতম প্রফেসর বেসিক্যালি এই দায়িত্বে থাকেন। 4 জন প্রফেসর থাকেন। তো তাদেরকে আমরা আসলে কমপ্লিটলি বিশ্বাস করছি এই ক্ষেত্রে। তো তাদেরকে কোনো রকম অবিশ্বাসের ব্যাপারে না এনে আমরা শুধুমাত্র ওই যারা ওখানে আছে তাদেরকে আমরা সিকিউর করছি। তো এখানে আমরা কমপ্লিটলি বুঝে গেলাম যে কোনোভাবে তাদের কাছ থেকে যোগাযোগ করা সম্ভব না এবং বাইরে কারোর সাথে সংস্পর্শ আমরা আনতে দিচ্ছি না। এর পরবর্তীতে যেটা হচ্ছে আমরা একটি স্মার্ট বক্স দিচ্ছি। যেখানে আগে নর্মাল বক্স ছিল, আমরা স্মার্ট বক্সটা বানিয়ে দিচ্ছি। কিভাবে? আমরা যেটা করছি সাইজের এটা নর্মাল ট্রাঙ্ক সাইজ হয়। আচ্ছা, ট্রাঙ্ক সাইজ এটা বেশ বড়। জি, আমরা সেই বক্সটাকে যেটা করি কমপ্লিটলি ব্রিজ করা যাবে না। আপনি যদি কখনো বক্সটাকে কিছুক্ষণের জন্য খুলেন, সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আমরা অল টাইম ট্র্যাকিং এর জন্য আমরা অল টাইম মনিটরিং করছি এবং আমরা পুরো দেশে টোটাল এইবার হচ্ছে পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, এবার এই বাক্সে কতগুলো বাক্স? 60টি বাক্স ছিল। 60টি বাক্স ছিল। আমরা পুরো বাংলাদেশে 60টি বাক্স দিয়ে টোটাল পাঠিয়েছিলাম এবং 60টি বাক্সকে আমরা এট এ টাইম একদম লাইফ টাইমে মনিটর করছি। আমাদের কাছে নট অনলি শুধু পরীক্ষা আমি যখন থেকে বাক্সে ভরা হচ্ছে তখন থেকে আমরা স্যারদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা স্টার্ট করলাম মনিটরিং। সেই মোমেন্ট থেকে মনিটরিং চলছে। যখন প্রশ্নপত্র ওখানে গিয়ে পৌঁছায় পুরো রাস্তাটা আমরা ট্র্যাকিং করি যে কোথায় আছে, সেই প্রত্যেকটা বাক্স কোথায় আছে এবং প্রত্যেকটা বাক্স কি অবস্থায় আছে প্রত্যেকটা মোমেন্টে। বাই চান্স যদি ব্রিচ হয়ে যায়, সাথে সাথে আমাদের দেখতে পাবো তা না, আমাদের সাথে সাথে আমাদের কাছে SMS চলে আসে। আমরা দুইটা সিস্টেম করে রেখেছি, হয় SMS চলে আসবে এবং সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের প্যানেলে। তো এই পদ্ধতিতে যখন যাচ্ছে তখন আমরা প্রতিটা মোমেন্টে খোঁজ রাখছি যে কোন বাক্সটা কোথায় আছে, থামছে কিনা, কেন থামছে। যদি কখনো থেমে থাকে একটা লোকেশন, আমরা সাথে সাথে ফোন দিচ্ছি। আমাদের কাছে সব ম্যাজিস্ট্রেটদের নাম্বার থাকে, আমরা ফোন দিই যে এই এখন থেমে আছে, কেন থেমে আছে, এখানে আমরা সব সময় মনিটরিং করি। আমরা সারা রাত ওখানে থাকি। আমরা ওই ডিজি অফিসে হচ্ছে আমাদের একটি সেল তৈরি করে আমরা অপারেশনাল একটা তৈরি করি। সেখান থেকে হচ্ছে আমরা বেসিক্যালি সারা রাত ধরে মনিটরিং করি।
সকালবেলা 9টার সময় হচ্ছে গিয়ে আমরা প্রথম গোদে যে আমাদের প্রত্যেকটা যে সেল থাকে সেই সেল থেকে প্রশ্নগুলো কেন্দ্রে চলে যাবে। কেন্দ্রে চলে যাওয়ার পর বাক্স খোলার আগ পর্যন্ত আমরা আবার মনিটরিং করি যে কোনো বাক্স আগে খোলা হলো কিনা, কারণ আগে খুলে ফেললে কিন্তু একটা সম্ভাবনা থাকে যে তখন হয়তো বের হয়ে যাবে। ইনফ্যাক্ট এরকমও হয় যে আমাদের সাথে ডিজি স্যার, আমাদের সাথে এক্সাম কন্ট্রোলার স্যার তারাও বসে থাকেন এবং ফোন দিয়ে খোঁজ নেন যে এই বাক্সটা খোলা হচ্ছে কিনা, খোলা হচ্ছে কিনা। সবসময় আমরা মনিটরিং করতে থাকি। যে মোমেন্টে খোলা হয় আমরা সব একসাথে পেতে থাকি যে হ্যাঁ এটা খোলা হয়েছে, এটা খোলা আছে। তারপর আমরা আবার ফোন দিয়ে জিজ্ঞেস করি যে আপনারা খুলেছেন কিনা, কনফার্ম করেন খুলেছেন কিনা। এইভাবে আমরা একদম ঠিক 9:30 থেকে 10:30 পর্যন্ত এই টাইম পিরিয়ডটা থাকে আমাদের 10 থেকে 15 মিনিটের। এই 15 মিনিটের মধ্যে সবগুলো বাক্স খোলা হয় এবং তারপর সেখান থেকে সিস্টেমেটিক চলে যায়। এই 10-15 মিনিটের মধ্যে আসলে কারো পক্ষে এই প্রশ্ন দেখে সলভ করে জিনিসটাকে শেষ করা সম্ভব না। এবং এর মাঝখানে বাকি পুরোটা টাইম আমাদের ট্র্যাকিং এর আন্ডারে থাকে। কোনো রকম ভাবে কোনো কিছু হলে আমরা টের পাবো এই পদ্ধতিতে। এবং তার পরবর্তীতে যখন পরীক্ষা শেষ হয়ে যায় তারপরও কিন্তু একটা অনেক ব্যাপার ঘটে থাকে যে উত্তরপত্রকে অল্টার করে দেওয়া হয়, উত্তরপত্রে কিছু প্রশ্ন চেঞ্জ করে দেওয়া হয়, প্রশ্ন উত্তর, এবং বিভিন্নভাবে দুর্নীতি করা হয়ে থাকে। আমরা যেটা করি সেই উত্তরপত্রগুলো একই সিস্টেমে একই পদ্ধতিতে সেই ট্র্যাকের মধ্যে ভরা হয়, ভরে আবার মনিটরিং করে পুরোটা নিয়ে আসা হয়। চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা পুরোটা মনিটরিং করি, আসার পর আনলোড হয় ভিতরে, ওই আবার সেই প্রফেসরদের আন্ডারে আনলোড হয়, আনলোড হওয়ার পর ভিতরে চলে যায়। যে প্রসেস সেই প্রসেস একদম। এখন স্যার আপনি শুনলেন তো এখন হ্যাঁ, এই প্রসেসটা ভালো, তবে মানে অ্যাটলিস্ট মানে জানি না এটা কতটুকু হবে, কিন্তু এবার যে 82,000 মেডিকেলের ছাত্র পরীক্ষা দিয়েছে সেইখানে কিন্তু এই প্রশ্নপত্র ফাঁসের কোনো অভিযোগ আসেনি। এই জন্য ওনাদেরকে সাধুবাদ জানাতে আছে মনে হয় সাধুবাদ সাধুবাদ জানাতে হয়। কিন্তু আমাদের যে এসএসসি, এইচএসসি বা জেএসসি ইত্যাদি পরীক্ষাগুলি কিন্তু অনেক দীর্ঘমেয়াদী, 1 মাস 1.5 মাস ধরে হয়, এবং এই কাজটা প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রত্যেক দিন করতে হবে যদি এটা করতে হয়। কারণ মেডিকেলের ভর্তি পরীক্ষা একদিন, 1 ঘন্টা বা 2 ঘন্টার, আর ওই পরীক্ষা হলো 3 ঘন্টা, এবং এইচএসসিতে 1.5 মাস ধরে চলে, এসএসসিতে 1 মাসের উপরে। তারপর মানে এটা করা যেতে পারে। কিন্তু আমার কথা অন্যত্র, যে শিক্ষকরা, যাদেরকে আমি বলবো তথাকথিত শিক্ষকরা, প্রশ্ন 1 ঘন্টা আগে খুলে ছবি উঠিয়ে বাইরে পাঠিয়ে দেন, এবং যে আরেকজন শিক্ষক কোচিং সেন্টারে বসে সমাধান করে আবার ছাত্রদের কাছে এই শিক্ষকদের হাতে আমরা আমাদের ভবিষ্যৎ ছেড়ে দিচ্ছি। চিন্তা করেন, প্রশ্ন আউটের বড় কথা না, বড় কথা হলো যে কার হাতে আমার সওয়াল পাওয়ালকে আমার ভবিষ্যৎ নাগরিকদের জীবন গঠন করার জন্য দিলাম। তারা হয় স্কুলে প্রশ্ন আউট করছে, কোচিং না করলে তাকে কম নাম্বার দিচ্ছে, কোচিং করলে তাকে প্রশ্ন দিয়ে দিচ্ছে, পাবলিক পরীক্ষার আগে প্রশ্ন ছবি উঠিয়ে বাইরে সমাধান করে আবার ছাত্রদের কাছে পাঠিয়ে দিচ্ছে। এখানে তো আমার শিক্ষক জড়িত। তাদেরকে আইডেন্টিফাই করে যদি যথাযথ ব্যবস্থা, মানে শিক্ষকতা থেকে কেবল বের করে দেওয়া না, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাইলে এই পথ থেকে আমরা সহজে মুক্তি পাব না। 2 নম্বর কথা হলো, আমার ছাত্রছাত্রীরা নিরপরাধ, নিষ্পাপ, তাদেরকে আপনি এইটাই শিখালেন যে পয়সা দিয়ে প্রশ্ন কিনে নাম্বার পাওয়া যায়, পড়ার দরকার নাই, পড়ার দরকার নাই। এই যে পড়ার দরকার নাই, এটা তো একটা ব্যাপার আছে, কিন্তু তার যে মনোবৃত্তি, তাকে যে শিখালেন যে পয়সা দিয়ে প্রশ্ন পাওয়া যায়, না পড়েও নাম্বার কেনা যায়, ভবিষ্যতে তো তার কর্মজীবনে সে এটা প্রয়োগ করবে। কত মারাত্মক দেখেন। তাহলে এই নৈতিকতার দিক দিয়ে শিক্ষক এবং প্রশ্ন আউট হওয়া তার সুদূর প্রসারী প্রতিক্রিয়া জাতিকে বহন করতে হবে। এইটা চিন্তা করলে কিন্তু শিহরিয়ে উঠতে হয় আমাদেরকে। অতএব আমাদেরকে 2-3টা কথা মনে রাখতে হবে। মানে শিক্ষকতার পেশায় নীতি বর্জিত লোকদেরকে কোনো অবস্থায় রাখা যাবে না, ঢুকতে দেওয়া যাবে না, এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ নির্ভর করছে। অতএব স্ক্রিনিং এবং
যাদের প্রফেশনাল অ্যাপটিটিউড আছে শিক্ষকতার, তাদেরকে আনতে হবে। আপনার একেবারে বড় পণ্ডিত আনলেন, কিন্তু তার যদি নৈতিক অবক্ষয় হয়, এই লোক দিয়ে আমার ভবিষ্যৎ গড়া সম্ভবপর না। অতএব শিক্ষানীতিতে বলা ছিল যে শিক্ষক নির্বাচনের জন্য একটা পাবলিক সার্ভিস কমিশনের মতো কমিশন করা হবে এবং সব দিক বিবেচনা করে শিক্ষক নির্বাচন নিয়োগ দিতে হবে। বিভিন্ন সাইট দেখে 2010 সালে রেজাল্ট না। জি 2010 সালে এই আমাদের শিক্ষানীতি হলো, আজকে 17 সাল পর্যন্ত এটা করা গেল না করার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। তো অতএব এই পেশায় যারা অন্য কোনো কাজ পায় নাই, তখন এই পেশায় এসে ঢুকবে, তাদের থেকে আপনি কি আশা করেন? তারা তো টাকা দিয়ে, স্কুলে ঢুকতেও এখন টাকা দিতে হয়, তাহলে টাকা দিয়ে ঢোকার অর্থ হলো আমি তো দিয়েই ঢুকছি, আর ছাত্রদের কি দিব? তো অতএব এই লোকদেরকে তো মানে এখানে তাদের জায়গা এখানে না, এটা বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত শিক্ষকতায় আপনি ভালো লোক না আনবেন, যে কোনো টেকনোলজি ফেল করতে বাধ্য। স্যার এখানে একটা কি ওনারা যেটা করেছেন, হ্যাঁ আমি উনি বলেন যে ব্যাপক ভিত্তিক ম্যাচ এতে কতটুকু হবে। এখন শিক্ষা পদ্ধতি যেটাই থাকুক না কেন স্যার, এমসিকিউ থাকুক আর সৃজনশীল বলেন, যেটাই বলেন না কেন, যদি কেউ লেভেলের কোনো জিনিস পেয়ে যায় তাহলে স্যার সে পড়বে কেন বলেন? অবশ্যই, এবং সেটাই হচ্ছে, এই জন্য তারা পড়ছে না। কলকাতাতে স্যার প্রতিদিন এই কাজটা হচ্ছে এবং কর্তৃপক্ষ কোনো একটা কথা এই বিষয়গুলো নিয়ে বলে না। যেমন সব জায়গায় কোন জায়গায় এখন টিভিতে দেখা না, আমাদের তো স্যার এইভাবে স্ক্রিনিং করা ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু তারপরেও যখন এই জিনিসগুলো আসছে দেখছে, এবং ঢাকা ইউনিভার্সিটি এবার হয়েছে, কিন্তু বলে যে আপনি প্রমাণ করেন, আর স্যার আমি প্রমাণ করে দেবো, বললো যেরকম প্রশ্নপত্র যা থাকছে 9টার সময় যা পাচ্ছে ওটা দিচ্ছে, তারপরেও ওনারা বলছে না এটা ঠিক না, এটা সেটা মিলেনি। মানে আমাদের কর্তৃপক্ষ সবসময় কিন্তু বলছে না প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। এটা বললে তো যে সমস্যাটা আছে সেটা সমাধান করা যাবে না, তাই না? আমি ব্যক্তিগতভাবে মনে করি না অসংখ্য মানুষ সরকার কিংবা সরকার কিংবা কর্তৃপক্ষকে বিব্রত করার জন্য এই কথাগুলো বলছে, নিশ্চয়ই না। আমাদের এই সত্যটা দেখতে হবে, বিশ্বাস করতে হবে, তারপরে সমাধান কিভাবে করা যায় তার জন্য চেষ্টা করতে হবে। আমরা যদি প্রবলেমটা আইডেন্টিফাই করতে না পারি তাহলে তো সমাধানের প্রশ্ন ওঠে না। তবে সুখের বিষয় এই যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় একটি পর্যায়ে তাদের ধারণা হয়েছে প্রশ্নপত্র প্রকৃতপক্ষেই ফাঁস হয়। এর জন্য বেশ কিছু উদ্যোগ তারা নিচ্ছে। অনেকগুলো কমিটি তৈরি করা হয়েছে কিভাবে আমরা প্রশ্নপত্র প্রণয়ন করতে পারি, পাঠাতে পারি, ছাপাতে পারি, যাতে করে ফাঁস না হয়। বেশ কিছু কমিটি হয়েছে, কিন্তু একটু ধীর গতি আমি দেখছি। আমি এই বিষয়টা খুবই আগ্রহী ছিলাম যে কিভাবে প্রযুক্তি ব্যবহার করে আমাদের এই সমস্যাটার সমাধান করা যায়। আমরা জানি যারা এই কাজগুলো করে তারাও কিন্তু প্রযুক্তি ব্যবহার করে। চোরের কাছে যদি ভালো চোরের কাছে প্রযুক্তি যদি ভালো থাকে, পুলিশের কাছে না থাকে, তাহলে তো পুলিশ চোর ধরতে পারবে না, হচ্ছে। ঠিক আছে, তো সুতরাং আমাদের সেই ধরনের প্রযুক্তি ব্যবহার করতে হবে। এটা খুবই সুখের বিষয় যে এবার আমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়নি। এর আগে কিন্তু অনেক সময় হয়েছে, এটা ঠিক আর কি। চেষ্টা করেছে স্যার, আমাকে নতুন প্রযুক্তির সূচনা হয়েছে। যারা এই কাজগুলো করে, যাদেরকে প্রশ্নপত্র ফাঁস করতে হবে, 1000 কোটি টাকার ব্যবসা তাদের, তারা অবশ্যই এই পদ্ধতিকে নস্যাৎ করার জন্য সর্বদা তৎপর থাকবে। যেমন আমরা একটা স্মার্ট বাক্স পাঠালাম, অন্তত একটা বাক্স নষ্ট করে দিল, আমরা জানতে পারলাম যে হ্যাঁ বাক্সটা নষ্ট হয়েছে, তারপর তাদের আরেকটা সমস্যা সেখানে তৈরি হবে। আরেকটা বাক্স পাঠাতে হবে, সমস্যা হবে। কিন্তু আমি নিশ্চিত যারা এটা করছে তারা ওর সমাধান কিভাবে করা যায় সেটাও করবে। তবে প্রফেসর সিদ্দিকুর রহমান যেটা বললেন যে পাবলিক পরীক্ষা আরো বড় আকারে হয় না, সুতরাং যখনই একটা বিষয় বড় আকারে হয় তখন আরো দীর্ঘদিন ধরে হয়, আনুষঙ্গিক
সমস্যা তৈরি হয়, তো সেগুলো আমাদের সমাধান করতে হবে। আমরা যদি বদ্ধপরিকর হই যে আমরা প্রশ্নপত্র ফাঁস হতে দেব না, আমাদের ছাত্ররা যাতে সবাই একই সময়ে প্রশ্নপত্র পায়, এটা কিন্তু অসম্ভব না। এমনকি প্রশ্নপত্র একেবারেই শেষ মুহূর্তে ছাপানোর বিষয়, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে আর কি। অনেকে হয়তো বলবে যে আমাদের এতগুলো জায়গায় কিভাবে হবে। আমাদের এখন প্রত্যন্ত অঞ্চলেও কম্পিউটার আছে, প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ গেছে, তাই না, বিদ্যুৎ গেছে, ইন্টারনেট অ্যাভেলেবল। এবং আমি যদি জানি আমার এই সমস্ত সরঞ্জামাদি লাগবে, এটা প্রক্রিয়া করবে আগের থেকে রেডি। এটার জন্য আমার 3টা প্রিন্টার লাগবে, 5টা ফটোকপিয়ার লাগবে। এটা তো একটা পরীক্ষা না, সারা বছর ধরেই তো পরীক্ষা হয়। জিএসসি হবে, এসএসসি হবে, এসএসসি হবে, তাই না, কত পরীক্ষা। সুতরাং একবারের জন্য আমি কিনলাম তারপর নষ্ট হয়ে গেলে এরকম তো হবে না, তাই না। এগুলো নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে যে কিভাবে কার্যকর একটা সমাধান আমরা বের করতে পারি। আমাদের প্রবল আগ্রহ ছিল অন্তত পক্ষে এই টেস্ট পরীক্ষা কিংবা এই টাইপের পরীক্ষা একটা পাইলটিং যদি হতো, তাহলে আমরাও বুঝতে পারতাম কি কি সমস্যা এখানে হচ্ছে এবং সেগুলো নিশ্চয়ই আমরা সমাধান খুঁজে পেতাম। এই যে অ্যাডমিশন টেস্ট সম্পর্কে আপনি বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় না, অনেক বড় বিশ্ববিদ্যালয়, তারা অন্য বিশ্ববিদ্যালয়কে প্রতি আস্থা স্থাপন করতে পারছে না। আর আমাদের কোন বিশ্ববিদ্যালয়ে তো কোনো র্যাঙ্কিং এ নাই, এত চিন্তা ভাবনার কি আছে? আমরা তো মোটামুটি ভাবে নামশূদ্র, অন্য সকল দেশের ওয়ার্ল্ড র্যাঙ্কিং আমরা নাই। আমাদের ছেলে মেয়েদেরকে এমআইটি ভর্তি করছে কোন অ্যাডমিশন টেস্ট তারা। বাংলাদেশের একটা ছেলে, বাংলাদেশের একটা মেয়ে, তার কোন রকম ভর্তি পরীক্ষা ছাড়াই তারা তাকে ভর্তি করছে। আর আমরা নিজের দেশের ছেলে মেয়েদেরকে ভর্তি করতে পারবো না। ভর্তি পরীক্ষা না হয় নিলাম, সেটা গুচ্ছভিত্তিক করা যেতে পারে, যেটা নাকি রিজনেবল। একটি ছেলে কিংবা মেয়ে খুলনাতে ভর্তি পরীক্ষা দিয়ে সিলেটে যদি ভর্তি পরীক্ষা দিতে যায়, তাহলে সে দৈহিক ভাবে সে তো একই রকম ফুটিং পাচ্ছে না, তাই না। সুতরাং আমরা তো ওইরকম মানে সমতা দিতে পারছি না, তাই না। আমাদের এখানে সত্যিকারেই নিজেদের মধ্যে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করবে না, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাকে বিশ্বাস করবে না, এই বৃত্ত থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি নিজের মধ্যে যে একটা ধরনের আছে, আমি 1 নম্বর, আমি 2 নম্বর, আমাদের সবারই নাম্বার 100 আর কি, বুঝলে। আমরা 1 নম্বর 2 নম্বরে নাই কেউ না, মানে আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা 90 না, কিন্তু আমাদের হ্যাঁ আমরা তো বিশ্বের দিকে যাই। আমাদের ইউজিসি আছে, ইউজিসি ক্যান ডু ইট। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন সব ইউনিভার্সিটির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। এখন কি কেউ বলবে? এখন কি আমাদের সেই সাহসটা আছে? আমরা বলতে পারি সত্যম দেশের মধ্যে মতো একজন বিজ্ঞানী আমাদের আছে? আমরা তো বলতে পারি না। এটা মহাপরাধীন ভারতে সেটা হয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি কাজ করেছে নাই, তাই না। তার মানে আমরা নিচের দিকে যাচ্ছি। আজ থেকে 50 বছর আগে যদি র্যাঙ্ক করা হতো, আমি নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো র্যাঙ্ক পেত, এটা এখন পাবে না। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ জি বলেন, আপনার নাম বলে প্রশ্নটা করেন। জি হ্যালো, হ্যালো, জি বলেন। হ্যালো, জি বলেন, আপনাকে প্রশ্নটা করেন। হ্যালো, জি হ্যালো, জি বলেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি একজন অভিভাবিকা হিসেবে প্রশ্ন করছি যে এই প্রশ্নপত্র ফাঁসের সাথে যেসব বড় বড় শিক্ষকরা জড়িত, হ্যাঁ, তাদেরকে কেন শাস্তির আওতায় বা আইনের আওতায় নেওয়া হচ্ছে না, কেন কোনো কঠোরমূলক ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না, যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে অন্যদের জন্য। হ্যাঁ, তো এই ব্যবস্থাটা কিভাবে, এগুলো কিভাবে সমাধান করা যায়, এটা আমার কোশ্চেন। কারণ আমার সন্তানও আগামীতে পরীক্ষা দিতে, জিএসসি পরীক্ষা দিবে। তো আমরা এখন থেকেই টেনশনে পড়ে গেছি যে এটা সমাধান কিভাবে হবে। তো আমার কোশ্চেন। আপনার কাছে উনি যেটা বললেন, স্যার বিচারি বলেছেন যে এত বড় মহাযোগ্য, আসলে সত্যি কথা বলতে কি, জিএসসি বলেন, জেডিসি বলেন, অথবা এসএসসি বলেন, অথবা এইচএসসি বলেন, এখানে 20 লাখ 15 থেকে 22 লাখ পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশ নেয় এবং প্রায় 1.5 মাস ব্যাপী এই পরীক্ষাগুলো চলে। সেক্ষেত্রে আপনাদের প্রস্তাব কি?
আচ্ছা, আমরা কিছুদিন আগে আমরা একটা প্রস্তাবনা রেডি করছিলাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল আসলে শুধুমাত্র সীমাবদ্ধ থাকা না। আমরা চাচ্ছিলাম যে প্রথমে একটি পরীক্ষাকে অ্যাটলিস্ট পাইলট করা। আমরা যেটা দেখলাম সেটা আসলে স্যারের পয়েন্টটি খুবই ভ্যালিড। আমরা আসলে দেখলাম যে অনেক প্রত্যন্ত অঞ্চলে পরীক্ষা হয়, কেন্দ্র অনেক জায়গায় আছে, এবং তার পাশাপাশি স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, প্রশ্নের পরিমাণ অনেক বেশি। তো আমরা এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে কিন্তু গ্যাপ থাকে, ঠিক আছে, একদিন হলে বা দুদিন হলে গ্যাপ থাকে। এবং আগে দেখা যায় যে হচ্ছে অনেক ক্ষেত্রে 6 দিন আছে। হ্যাঁ, মোটামুটি যেগুলো পরীক্ষা হয় সেগুলো একদিন বা গ্যাপ থাকে বা একদিন পর পর হয়, প্রতিদিন পরীক্ষা হয় তা না। তো আমরা যেটা করতে পারি, আমাদের প্রস্তাবনা এরকম আছে, সেটা হচ্ছে যে যদি আমাদের এরকম স্মার্ট বক্স গুলো অ্যাক্টিভ ভাবে নিয়ে যাওয়া হয় এবং সেটা যদি ওখানেই থাকে, তাহলে আমরা অল টাইম যদি মনিটর করতে পারি পুরো পরীক্ষার টাইমটাকে, তাহলে কিন্তু আমরা 22 লাখ রাখি। হ্যাঁ, সম্ভব কি করে ট্রাঙ্ক দেওয়া, প্রত্যেকটা জন আমাদের ইন্ডিভিজুয়াল ট্রাঙ্ক দেওয়া, এবং সেই ট্রাঙ্কগুলোকে আমরা অ্যাক্টিভ করে দিব পরীক্ষা শুরু হওয়ার আগেই, যখন তারা পাঠাবেন। এবং এই যে 20 দিনের যে টাইম লাইন শুরুতে, সেই টাইম লাইনটাকে একটু কমিয়ে আনার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু তার পরেও আমরা পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটা ট্রাঙ্কে স্পেসিফাই করে দেওয়া যে এই ট্রাঙ্কটা হচ্ছে যে বাংলা পরীক্ষার আগে 1 ঘন্টা আধা ঘন্টা আগেই খোলা হবে, তার আগে খুললে আমাদের কাছে অ্যালার্ম যাবে। আবার পরের ট্রাঙ্কটা যদি আমরা ঠিক ধরুন ইংলিশ পরীক্ষা, সেই ইংলিশ পরীক্ষার আগেই খোলা হবে, তার আগে খুললেই ট্রাঙ্ক আমাদের কাছে। আমার একটা প্রশ্ন আছে, মনে করেন আপনি ট্রাঙ্ক খোলা বললেন, ট্র্যাকিং করছেন আপনি, এখন ট্র্যাকিংটা যদি রিফিউজ করে তখন কি হবে? আচ্ছা, ট্র্যাকিং ডিফিউজ যদি করে দেয় তাহলে সাথে সাথে কিন্তু আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। এখন যদি চলে আসে, আমরা কিন্তু সাথে সাথে জানাতে পারবো যারা অথরিটি আছে যে এখন কিছু একটা হচ্ছে। আমরা যদি অল টাইম মনিটরিং এর মধ্যে থাকি, সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেট থাকেন, পুলিশ থাকেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকেন, আমরা সাথে সাথে তাদেরকে নোটিফাই করতে পারবো। এবং আমরা এমন হয়তো করে দিতে পারবো যে জায়গার লোকেশনের ট্র্যাকিংটা বন্ধ হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে, সেই জায়গায় স্বয়ংক্রিয়ভাবে তার আশেপাশে যে ম্যাজিস্ট্রেট আছে তার কাছে এসএমএস চলে যাবে বা তার কাছে কল চলে যাবে। সো এই ভিত্তিতে আমরা কোনো একটা গেলে তখন ওনার দায়িত্ব কি হবে, এবং ওই বিষয় হচ্ছে যে 8 ঘন্টা আগে তো এটাকে কি করবে, খুলবে, মনে করি 1 ঘন্টা আগে খুলে ফেললো কিংবা 2 ঘন্টা আগে খুলে ফেললো, আমরা কি করি? কিন্তু ট্র্যাকিং করতে পারবেন। আপনি যেটা বললেন, মনে করেন ট্র্যাকিং করে ফেলছে, তাই না? মনে করেন যে এটাকে ডিফিউজ করেছে, এখন ডিফিউজ করেছে, এর মধ্যে কিন্তু আপনি বললেন যে হ্যাঁ এর ডিফিউজ হয়ে চলছে, আপনি দেখেন ওখানে, কিন্তু অলরেডি কিন্তু বেরিয়ে গেছে। এখন যদি বেরিয়ে যায়, আমার কথা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু 3টা থেকে 4টা থাকে, অল্টারনেট কোশ্চেন থাকে। আমার প্রস্তাবনা হবে হচ্ছে যে আমাদের কিছু অল্টারনেট কোশ্চেন সব জায়গাতেই থাকবে। একটু যদি বিচ হয়ে যায়, আমরা সাথে সাথে প্রস্তাবনা দিব একটু বিচ হয়ে গেছে, সেটা দেওয়া যাবে না, তখন আমরা অল্টারনেট কোশ্চেনে চলে যাব। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে পুরো পদ্ধতিটাকে একদম তো ফুল প্রুফ করা সম্ভব না। আমরা যতটুকু করতে পারি এবং অল্টারনেট দিয়ে সেটাকে ততটুকু কাভার আপ করতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রস্তাবনা। মনে রাখতে হবে নিশ্চয়ই 1000 কোটি টাকার ব্যবসা। এবং এইচএসসি-তে আমাদের সাবজেক্টের সংখ্যা নিয়ার অ্যাবাউট 40 or something like this, কারণ এখানে সায়েন্স, আর্টস, কমার্স সব 5-7টা গ্রুপ আছে ইত্যাদি ইত্যাদি। তা আপনার যদি তা হয় এবং অল্টারনেট কোশ্চেন যদি আমরা 3 সেট রাখি, তাহলে 3 গুণ বেড়ে যাবে। তো এটা আপনার এটা প্রচেষ্টা ভালো, কিন্তু এটা সময় দীর্ঘ সময় ধরে এবং ব্যাপকতা তাহলে যেটা হলো আপনাদের সেন্ট্রালি কমান্ডস একটা একটা ব্যাপক লোকের একটা সেল থাকতে হবে, যেখানে মনিটরিং বললেন এতগুলো যদি 22 লাখ মনে করেন শিক্ষার্থী যদি আপনাকে মনিটর করতে হয়, তার জন্য একটা সেন্ট্রাল কমান্ড এবং না করলে, আলাদা ডিভিশন না করলে এটা কোনো মতেই কন্ট্রোল করা খুবই এখন ওরা একটা জায়গা বলে পাচ্ছেন যে ওইটা করতে হলে কিন্তু যদি সরকার যদি এইটার উপরে প্রভাব বিস্তার করে সরকার যদি এটাকে চমৎকার ভাবে না করতে পারে, তাহলে স্যার এটা ব্যক্তিগত পর্যায়ে করাটা কি ডিফিকাল্ট মনে হয় না স্যার? এই জন্য আমি বিভিন্ন সময় বলেছি, আমরা প্রশ্নপত্র একেবারেই শেষ মুহূর্তে প্রণয়ন করব, কম্পিউটার দিয়ে দৈব চয়নের ভিত্তিতে, ছাপাবো না, ছাপানোর দায়িত্ব দিব সেন্টারগুলো, এবং ওই সেন্টারগুলোকে যতভাবে আমরা মনিটরিং করতে পারি, তোমরা যেভাবে করেছো না, এগুলো ভাবা যেতে পারে না যে সেন্টার 10টার সময় পরীক্ষা, সেন্টারে যাবে 9টার সময় এবং রুমটা বন্ধ করে দেওয়া হবে, স্ট্রং রুম, নোবডি ক্যান কাম আউট, তাই না? ওই সময়টা একদিন কিংবা যেটা একদম লক থাকলেও জামারিয়া করা যেখান থেকে প্রিন্টার এবং ফটো কপিয়ার রিডান্ডেন্সি শহর মধ্যে থাকবে, যত মানুষ দরকার ওখানে থাকবে, হয়তো প্রশ্নটা 15 মিনিট 10 মিনিট আগে বের করা হবে, এইরকম, তাই না?
এবং মনিটরিং নিশ্চয়ই স্ট্রং রুম গুলো মনিটর করা যাবে। মানে ওই সমাধানও ভাবতে হবে, প্রত্যেককেই ভাবতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এটাকে নিষ্কণ্টক করতে চাই, তো একদল মানুষ আছে যারা নাকি হাজার হাজার কোটি টাকা উপার্জন করছে, তারা কিন্তু এমনি ছেড়ে দিবে না, তারা চেষ্টা করবে নস্যাৎ করার জন্য। তবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। না খালি স্যার প্রস্তুত থাকলে যে এটা হবে এটা কিন্তু না। উনি স্যার যেটা কথা বলেছেন যে যদি শস্যে ভূত থাকে, হ্যাঁ একটা শস্যতেও যদি ভূত থাকে তাহলে স্যার এই পুরো মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, হ্যাঁ হ্যাং আউট বলেন, কোনোটা বাকি থাকে না। আমি যেটা বলছি 10টার সময় যদি পরীক্ষা হয়, আমি সময়টা বলতে পারবো না, আমি 9টার সময় আমি প্রশ্নপত্র পাঠাবো, কেউ দেখবে না কিন্তু প্রশ্নটা র্যান্ডমলি তৈরি হবে। এনি কোয়েশ্চেন ক্যান কাম না, একটা এরকম কোয়েশ্চেন ব্যাংক থাকবে। আমরা যেভাবে চাই প্রতি অধ্যায় থেকে অ্যাটলিস্ট একটা, বড় জোর 2টা, আমরা যা বলতে চাই ওই অনুযায়ী প্রশ্ন তৈরি হয়ে যাবে এবং কেউ প্রশ্নটা দেখতে পারবে না। ওইটা ইলেকট্রনিক্যালি সেটা পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেক সেন্টারে, ঠিক আছে? এবং সেন্টারগুলোকে যে নজরদারি করা হবে, যারা ঢুকবে তারা আর বের হতে পারবে না নির্দিষ্ট সময়। 9টায় ঢুকলো, 10টায় পরীক্ষা, না কোনো কিছু করতে পারবে, ওই ধরনের একটা কিছু করা হবে। এবং প্রত্যেক সেন্টারকে বলে দেওয়া হবে তাকে যে মাল্টিপ্লিসিটিতে প্রশ্নটা কপি করতে হবে, 3000 কপি করতে হবে। তাহলে কতগুলো ফটোকপিয়ার লাগবে, এবং বেশি দিতে হবে, হ্যাঁ আরো কিছু ব্যাকআপ থাকবে। ওগুলো সব আগেই রেডি হয়ে থাকবে ওখানে, এবং ওই সময়ের মধ্যে করে ফেলবে। পরিচয় করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের প্যানেলে যে ছাত্ররা বসতেন, ওখান থেকে একজন বললেন যে আমাদের দেশের শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা, আমার কথা হচ্ছে যে দেশের শিক্ষকের নীতি নিরাপত্তা নেই, সেখানে আমাদের প্রশ্নের নিরাপত্তা কিভাবে আসবে? যতদিন আমাদের শিক্ষকদের নীতির যে নিরাপত্তা আমরা পাচ্ছি না, ততদিন তো আমাদের দেশে ডেভেলপ করা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, মানে আমি কিন্তু এই বিষয়টার গুরুত্ব দিচ্ছি। আমরা একেবারে নৈতিক গুণাবলী সম্পন্ন শিক্ষক নিয়োগ করব। আমাদের শিক্ষক নিয়োগের প্রধান ক্রাইটেরিয়া হবে প্রফেশনাল অ্যাপটিটিউড এবং মরালিটি অ্যান্ড দেন সাবজেক্ট নলেজ। ওইটা থার্ড পজিশনে আমি নিয়ে আসছি। এর হলো এক। আপনি ধরেন প্রশ্ন আউট হচ্ছে, তাছাড়া কি হচ্ছে, এইচএসসিতে 200 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে সায়েন্সে। আপনি 200-তে 200, তো 200-তে 196-97 দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার দিলে এটা একটা অন্যায়। ঠিক আছে, তার পেছনের কথা হলো এখন ওই প্র্যাকটিক্যাল পরীক্ষায় 25-এ 25 পাওয়ার জন্য অভিভাবকদের থেকে, ছাত্রদের থেকে প্রতি সাবজেক্টে 400-500 টাকা করে নেওয়া হয়, এবং এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে। তো আপনি চিন্তা করেন, ওই ছাত্র বুঝে গেল যে আমি 400 টাকা দিলে 25-এ 25 করায় না। কিন্তু আমার প্রশ্ন হলো 25-এ 25 দিলে এটা একটা অন্যায়। এর চেয়ে জঘন্য অন্যায় হলো টাকা দিয়ে নাম্বার বিক্রি করলে ছাত্র কিনে নিল। এই ছাত্র ভবিষ্যতে যদি ডিমোরালাইজড হয়, তাকে দোষ দিবেন আপনি, না এই শিক্ষা ব্যবস্থাকে দোষ দিবেন? আমরা এই বারবার এই কথাগুলি বলা হচ্ছে, এর প্রতিকারও আছে, এর থেকে বেরিয়ে আসার উপায়ও আছে, কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না। মানে জঘন্য ব্যাপার। আপনি 200-তে 200 পেয়ে যাচ্ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এবং সবগুলো স্কুলের কাজটা হচ্ছে। হ্যাঁ, সবগুলো প্রত্যেক স্কুল নীতিবোধে দাঁড়িয়ে থাকছে, পারুক না পারুক, তার এখান থেকে 25 জন ছাত্র আছে, 25 জন ছাত্রই কিন্তু পেয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যালে 25 পাচ্ছে, ঠিক ওই বিষয়ে 75-এ হয়তো 20, 25, 30-এর উপরে পাচ্ছে না। তো এটা কি হয়? কোরিলেশন থাকবে না? তো আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, শিক্ষা প্রথম কথা হলো তার নৈতিক বিকাশ শিক্ষার্থীর, এরপরে আসবে তার জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ। নৈতিক বিকাশের ক্ষেত্রটাই আমরা ব্যবস্থাতেই তাকে, যেটা বললেন যে বিষয়টা কেমন স্যার, নৈতিকতা যদি না থাকে তাহলে বাকি যে জিনিসগুলো আছে করতে থাকেন না কেন? কোনো অবসরে আপনি আমাকে একটা প্রশ্ন করেন যে আপনি এটা করে দেন, আমি করে দিলাম, দিয়ে আমি সব মনে রাখলাম, আমি বলে দিলাম,
দুটা কাজই করলাম, আপনাকে দিলাম, আপনার কাছ থেকে টাকা পেলাম, আর যাকে দিচ্ছে তার কাছ থেকে টাকা পেলাম, বোথ সাইড স্যার। তো এখন এই এই মানে জাতির জন্যই এই বিষয়গুলো অ্যাড্রেস আমাদের অবশ্যই করতে হবে। আমরা যদি তা করতে না পারি, আমরা যদি মানে শিক্ষক না দিতে পারি, আমি শিক্ষক বলতে কি বুঝাচ্ছি আপনি, জি সবাই হয়তো শিক্ষক যদি না দিতে পারি, তাইলে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা যা পাবো ওইটা জাতির জন্য ভবিষ্যতে ভয়াবহ হয়ে দাঁড়াবে। অতএব আমাদের শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের সুযোগ সুবিধা সবকটাই দেখতে হবে, এবং শিক্ষকতার মধ্যে যারা তথাকথিত শিক্ষক আছে তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে তাড়াবার ব্যবস্থা করতে হবে। নতুবা মানে আপনি অন্য জায়গায় নৈতিকতাহীন লোক দেন, জাতি অত ক্ষতিগ্রস্ত হবে না শিক্ষকতা পেশায় দিলে যতটা ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, লাস্ট শেষ পর্যায়ে আছি, আমি বলি এখন যে কথাগুলো হলো এই প্রেক্ষাপটে কি করা যায়? আচ্ছা, প্রথমত এখানে আসলে এখন সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, একটি ম্যাথ স্কেলের পরীক্ষাকে আমরা কিভাবে নিরাপত্তা দিতে পারি। তো সেই ক্ষেত্রে স্যার যে একটা কথা বললেন সেটা কিন্তু খুবই ভ্যালুয়েবল, হয় অ্যাবসলিউটলি খুবই ভালো একটা পয়েন্ট বলেছেন স্যার। স্যার যেভাবে বললেন সেই পদ্ধতি যদি আমাদের সরকার গ্রহণ করে, বা আমরা যে পদ্ধতিতে দিচ্ছি যদি ওই পদ্ধতিতে এখন যদি এত ইনভেস্টমেন্ট করতে না পারে, বা আমাদের মতো কোনো পদ্ধতি করতে চায়, সরকার যদি করতে চায়, এটা কিন্তু আসলে সদিচ্ছার ব্যাপার। প্রথমে কিন্তু মেডিকেল থেকে আমি বলি, ডিজি অফিস বলেন বা মিনিস্ট্রি বলেন, তারা কিন্তু প্রথমেই আসলে বুঝে উঠতে পারেনি ব্যাপারটা। তারা কিন্তু আসলে আমাদের উপর ট্রাস্ট করেছেন, তারা আমরা একটা সলিউশন দিয়েছি, তারা বুঝতে পেরেছেন এবং তারা প্র্যাকটিক্যালি দেখেছেন। হয়তো এখন সবগুলো সেলের বা সবগুলো মিনিস্ট্রির হয়তো সেই ইচ্ছা বা সেই গ্রহণযোগ্যতার ব্যাপারটা হয়তো এখনো নেই, সেই জায়গায় আমাদের একটু কাজ করতে হবে আমাদেরকে, এবং সেই কাজগুলো করতে পারে সার্ভে আসলে। কারণ সার্ভে হচ্ছে ওখানে সবচেয়ে বেশি তাদের অ্যাডভাইসগুলো আমাদের মিনিস্ট্রি বলেন বা ডিজি অফিস বলেন, যারা আছেন, যারা এখানে দায়িত্বশীল আছেন, তারা কিন্তু তাদের অ্যাডভাইসগুলো শুনবেন, এবং তারা যদি সার্ভে যদি একটা প্রপোজাল দেন এবং সেই প্রপোজাল যদি আসলে ফিজিবল হয় এবং সেই প্রপোজাল যদি আসলে আমাদের বাজেটের মধ্যে সম্ভবপর হয়, তাহলে কিন্তু আসলে আমরা খুব শীঘ্রই ধীরে ধীরে হোক আমরা আস্তে আস্তে করতে পারি। আমি যেটা বললাম সেখানে কিন্তু বিশাল বাজেটের ব্যাপার থাকবে না মনে হয়, স্যার এখানে থেকে দেখা যাবে এখন আপনি বলছেন সদিচ্ছা স্যার, এখন আমি এটা নিয়ে বলবো স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবেই হোক না কেন তাদের একটা সদিচ্ছা ছিল, এবং তাদের এই তিনজনের উপরে ইঞ্জিনিয়ারের উপরে এমন ভাবে বেস করে রেখেছে, এবং তারা দেখতে চাইছে ঠিক আছে আমার সদিচ্ছা আছে, দেখি ওরা কি করে, এবং তারা কিন্তু প্রমাণ করেছে এই জায়গাটা হয়েছে। তো যারা এটা প্রমাণ করলো তাদেরকে আপনি ডাকছেন না, তাদের সাথে কথাই বলছে না। আমি যখন দেখতে পেলাম মেডিকেল তো একটা বিরাট জায়গা স্যার, সেটাই বলেন না কেন, মেডিকেলের শিক্ষার যে জায়গাটা, সেই জায়গায় তারা কিন্তু সাকসেসফুল হয়েছে। কারণ মেডিকেল স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু বলতে পারতো ভাই আপনারা কিভাবে করলেন, একটু প্লিজ আমাদের সাথে বসেন, আমরা জানতে চাই আপনাদের। স্যার কেউ জানি না, আমাদের ওনাদেরকে খুঁজতে 12 দিন লেগেছে স্যার। অবশ্যই এটা করা উচিত, কারণ আমাদের দেশে আমি বলবো না যে সফলতার সংখ্যা খুব বেশি। একটা ক্ষেত্রে যদি আমরা সফল হই, সেটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেটাকে কিভাবে সম্প্রসারিত করা যায়, তার জন্য অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত। এবং আরেকটা কথা, মেডিকেলে অনেক বছর যাবত একসাথে পরীক্ষা হচ্ছে, আমরা কেন ইউনিভার্সিটিগুলিতে একসাথে পরীক্ষা নিতে পারছি না, এবং কেন এর পিছনে তো কোনো যুক্তিই নাই। গরিব ছেলেমেয়েরা শ্রেণীতে অংশগ্রহণ করতে পারে না, 10টা ইউনিভার্সিটিতে ঘুরে ঘুরে পরীক্ষা দিতে পারে না, তারা তো এমনি বাদ পড়ে যাচ্ছে। আর যাদের আর্থিক সচ্ছলতা আছে তারাও আজকে চিটাগাং, কালকে খুলনা, পরশু রাজশাহী আনফিট হয়ে যাচ্ছে। পরিবারগুলি মানে টেনশনে বাপমার ঘুম হচ্ছে না, এই খেলার তো কোনো অর্থ হয় না স্যার। আর একটা জিনিস কোচিং সেন্টার থাকবে না, এটা থাকবে না স্যার, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রী শিক্ষার্থী বলছে স্কুলে যেটা পড়া হয় তাতে তাদের বিকাশ, মেধার বিকাশ হচ্ছে না, কিন্তু এই একই জায়গায় ইউনিভার্সিটিতে পড়া ছাত্র অথবা কলেজে পড়া মানে ছাত্র, তারা তাদেরকে পড়িয়ে তৈরি করে ফেলছে। তাহলে স্যার এখানে যে প্রশ্নটা মানে কোন জায়গায় গার্জেন কিন্তু আস্থা রাখতে পারছে না স্কুলের উপরে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে মানে আস্থা রাখতে পারছে না, কিন্তু তারা স্কুলে যাক না যাক কোচিং সেন্টারে যাওয়াটা বাধ্যতামূলক হয়ে গেছে। কিন্তু কোচিং সেন্টার আমাদের ছাত্রছাত্রীরা না, তাদের অভিভাবকেরাও জানে যে তাদের ছেলেমেয়েরা যখন কোচিং সেন্টারে যায়
তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, মেডিকেল কলেজে ভর্তি হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। শুধু তাদের বললে তারা তো রাজি হবে না যে তাদের বাচ্চাদের কোচিং সেন্টারে পাঠাবে না, এই তো রাজি হবে না, তাই না? তারা জানে প্রতি বছরই যারা নাকি এই বিভিন্ন নামে দামে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা কোচিং সেন্টার হয়ে আসে। কিন্তু সিস্টেম দিয়ে আমরা এটা বন্ধ করতে পারি, কিন্তু সিস্টেমে পারি। কি করে পারি? এককালে এই ভিকারুন নেশায় ওয়ানে ভর্তি করার জন্য 3 বছর প্রাইভেট পড়াতো, এখন লটারি করাতে এটা বন্ধ হয়ে গেছে। এক সময়ে এসএসসি পাস করে এইচএসসি তে ভর্তি হওয়ার জন্য কোচিং করত এবং এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই কোচিং এ অ্যাডমিশন নিয়ে নিত। যখন সরকার সিদ্ধান্ত নিল যে এসএসসির রেজাল্টের উপরে এইচএসসি তে ভর্তি হবে, তখন এখন কিন্তু আর এসএসসি তে কোচিং নাই এইচএসসি ভর্তির জন্য। তো আমরা যদি আমাদের পাবলিক পরীক্ষার এসএসসি এইচএসসির ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি বলে অনেক বেশি উপরে সেটা করতে পারি, তাহলে আমরা এই পরীক্ষার ভিত্তিতে ইউনিভার্সিটিতে ভর্তি করব, আলাদা পরীক্ষা নেওয়ার দরকার নাই। এবং তখন কোচিংও বন্ধ হয়ে যাবে, প্রাইভেট টিউশনও বন্ধ হয়ে যাবে, ছাত্রদের ইউনিভার্সিটিতে ঘুরে ঘুরেই বন্ধ হয়ে যাবে। তখন ওই এইচএসসি তে যেভাবে একবার অ্যাপ্লাই করে তারা এই কলেজের প্রায়োরিটি দিয়ে দেয়, ওইভাবে অ্যাপ্লাই করবে এবং ভর্তি হয়ে যাবে। শেষ পর্যায়ে আছে একটা যদি ক্লাসগুলোতে স্কুল এবং কলেজের ক্লাসগুলোতে 40 মিনিট বড় একটা ক্লাস হয়। ওই 40 মিনিটের মধ্যে তার যে টিচারের যে অ্যাক্টিভিটিস থাকে রোল কল করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। অনেক জায়গা থেকে 5 কাট করে সেকেন্ডে করে, কারণ ওইটুকু সময় লাগে না। কিন্তু 40 মিনিটে একটা সাবজেক্ট বোঝানোর মতো অবস্থা 200, 250 বা 80 জন ছাত্রছাত্রীকে থাকে না। এর ফলে যেটা হচ্ছে, বা কেউ যদি দুর্বল থাকে সে ধরতে পারছে না, মানে এই পুরো সুযোগটাই কিন্তু এই স্কুলের টিচারই কোচিং এ যায় নিচ্ছেন। এইটা বন্ধ, এই প্রসেসটা কি হবে? এটাই সত্য, শিক্ষা আমাদের বিনিয়োগ যথেষ্ট কম। এখন মনে হয় 2.5% আমরা বলি জিডিপির, আর সুপারিশ হলো 6% করতে হবে অ্যাটলিস্ট, তাই না? আমরা কিন্তু শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না। একসময় মালয়েশিয়া এবং কোরিয়ার ছাত্ররা আমাদের দেশে পড়তে আসতো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। এখন কিন্তু স্রোত বিপরীত মুখী, এবং তারা অনেক অনেক অগ্রগতির মাপকাঠিতে তারা অনেক উপরে উঠে গেছে। আমাদের শিক্ষায় অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে, এবং আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের যথাযোগ্য শিক্ষকের অভাব আমরা জানি। আমি বিভিন্ন সময় বলেছি, অত্যন্ত নামি দামি শিক্ষকদের দিয়ে টেলিভিশনের মাধ্যমে ওই পাঠদান কিন্তু করা যায়। তারা বুঝতে পারলে যে আমাকে নটরডেম কলেজের একজন স্যারের লেকচারটা আমি শুনলাম, কিংবা ভিকারুন্নেসা কিংবা অন্যান্য দামি, তারা কিভাবে পড়ায়, এটা কিন্তু খুব কষ্ট ইফেক্টিভ। কারণ একজন স্যার লেকচার দিবেন, 5 লক্ষ ছাত্র শুনবে, স্যার মেন্টরও থাকে, 5 লক্ষ ছাত্র শুনবে। এর থেকে প্রোডাক্টিভ কিছু আছে? আমরা তো মানে শিক্ষাতে বিনিয়োগ এখনো ওই পর্যায়ে করতে পারি না। অন্তত পক্ষে এফিসিয়েন্টলি যদি আমরা প্রযুক্তিকে ব্যবহার করতে পারি, তাহলে এটা কিন্তু আসলে কস্ট ইফেক্টিভ হতো। আচ্ছা, আমাকে একটু বলবেন এই জিনিসটা, এই যে প্রশ্নপত্রগুলো চলে আসছে, এই যে এখন আপনি দেখবেন, আপনি কাল থেকে দেখেন, আপনি কোনো একটা স্কুলে গেলে আপনি দেখতে পারেন, বড় বড় জায়গা শেরবাংলা আইডিয়াল স্কুলের এখানে গেলে যে ওরা অ্যাপসে দিচ্ছে, মানে, এবং এটা কি আমাদের বিটিএফসি যারা আছে, যে অ্যাপস থেকে আসছে, যে জায়গাটা থেকে আসছে, এটা আমরা ধরতে পারবো না? না, এটা আসলে সরাসরি ধরার কোনো মাধ্যম এখনো নাই, কারণ এটা আসলে কমপ্লিটলি ওপেন একটা প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মে আসলে বিভিন্ন ছবি আদান প্রদান হয়, যে কোনো কথা আদান প্রদান হয়, এখান থেকে আসলে ফিল্টার করে বের করা সম্ভব না যে কে কি পাঠাচ্ছে। এতটা সার্ভেইলেন্স আমাদের পক্ষে এখনো সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু যখন একটা জায়গা থেকে পার্টিকুলার জায়গা থেকে কোশ্চেনটা দিচ্ছে, দেওয়া হচ্ছে, আমরা কি তাকে আইডেন্টিফাই করতে পারি না? তাকে তো জানতে হবে, যে আপনার তো জানতে হবে যে কে করছে এই কাজ। না, এখানে ওপেন করা দেখতে পাচ্ছি, যেমন এখানে একটা আছে যে স্কেপ ডিলিট হয়ে গেছে, তার নামে আসছে, সেক্ষেত্রে বলে অবশ্যই আমি শুনলাম যে এটা বলা হয়েছে যে এই জায়গা থেকে আসছে এটার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে কর্তৃপক্ষ তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়, সেক্ষেত্রে করা সম্ভব অবশ্যই। এখন অলরেডি টেকনোলজি আছে, যেটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে কোন আইপি থেকে কে কি করছে, বা কোন মোবাইল ফোন থেকে পাঠানো হচ্ছে। সেটা থেকে আপনি যেহেতু পুরোপুরি ন্যাশনাল ডাটাবেজের আন্ডারে আছে সবকিছু, আপনি চাইলেই পারবেন যে ব্যাকট্র্যাক করে কে আসলে পাঠাচ্ছে। সদিচ্ছা থাকলে এখানে সদিচ্ছার ব্যাপারটা আছে অবশ্যই। স্যার, আমার শেষ কথা হলো, এই যে 4টা পরীক্ষার দরকার নেই আমাদের। অনেক দেশে পরীক্ষা কমিয়ে ফেলছে, পাবলিক পরীক্ষা, অনেক জায়গায় পরীক্ষা নাই, পরীক্ষাও নাই, এবং পাবলিক প্রি
ইউনিভার্সিটি একটা পরীক্ষা হলে হয়, দিস ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং হলো আমরা বলি ফরমেটিভ ইভ্যালুয়েশন বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। আজকে আমি যে উদ্দেশ্যে পড়ালাম, বাচ্চারা কতটা শিখলো এটা আমি মূল্যায়ন করে, যারা পারলো না তাদেরকে নিরাময়মূলক ব্যবস্থা দিয়ে রেমেডিয়াল দিয়ে ক্লাসের উপযোগী করে দিলাম। শিক্ষক যদি এই কাজগুলি করতে থাকেন তাইলে পাবলিক পরীক্ষা এনুয়াল পরীক্ষা না নিলেও হয়। কারণ আমার যা শেখাবার কথা এইটা কে কে শিখলো কে কে শিখলো না এইটা আমি দিনে চিহ্নিত করব। যারা শিখলো না তাদেরকে স্কুল ছুটির পরে অথবা আমি শিক্ষক হিসাবে না পারলেও পারক শিক্ষার্থী দিয়ে তাকে শিখিয়ে দিব। তখন এটা কিন্তু এফেক্টিভ, পেয়ার দিয়ে শেখানো খুব এফেক্টিভ, বাইরে এটা হয়। তো ওতে আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা কেবল পাবলিক পরীক্ষা 2টা ছিল ওই জায়গায় 3টা করলাম, 3টার জায়গায় 4টা করলাম, এগুলি পরীক্ষার নামে প্রহসন করছি। আসলে পরীক্ষার নামে প্রহসন, এবং এই প্রহসন কিন্তু বাচ্চাদেরকে ডিমোরালাইজড করছে। আমি বারবার যে কথাটার উপর জোর দিচ্ছি, তো এর চাইতে ভালো শিক্ষক নিয়োগ করে তাকে ক্লাসের পড়া ক্লাসে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, স্কুল বেসড এডুকেশন চালু করেন। শেষ পর্যন্ত যদি আমি যেগুলো উনি কথা বলি স্যার, যে এই যে পাবলিক আমাদের যে জেডিসি এবং জেএসসি যেটা ঢুকে গেছে স্যার, এইটাকে অনেকেই বলছে যে এই দুইটা আমাদের জন্য বেগুন পুরো বিস্ফোরণ হয়ে গেছে। এটা তো বিভিন্ন সময় বলা হয়েছে এবং সরকারও তো মনে হলো সম্মত হলো যে এতগুলো পরীক্ষা হবে না, কিন্তু এটা কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে আর কি। এটা বন্ধ করতে হবে। কিন্তু স্যার আমাদের অনেক কমিটি স্যার, এই বৃত্তি পরীক্ষা আমাদের সময় ছিল, সবাই কিন্তু বৃত্তি পরীক্ষা দিত না, সবাইকে দিতে হবে না। এখন বলছে যে সবারই একটা সুযোগ হলো। কি সুযোগ হলো? সুযোগ হলো না, তাই না? এটা মানে এতগুলো পাবলিক পরীক্ষার লেখাপড়া না, পরীক্ষায় পাশ করা। পরীক্ষা পরীক্ষা যেগুলি ওইটাই পড়বো, কারণ আপনার মেধা দরকার নাই, আপনি খালি পাস করলে হলো। জিপিএ 5 হলো টার্গেট। আমি কি শিখলাম এটা বড় কথা না। তবে আমাদের শিক্ষামুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে, শিক্ষণমুখী। আর আমাদের ব্যবস্থা হয়ে গেছে পরীক্ষামুখী, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, একটা ছোট্ট ব্যাপার আছে বলে, সেটা হচ্ছে যে এখানে একটা ছোট্ট মিসকমিউনিকেশন আছে, সেটা হচ্ছে 3 জন ইঞ্জিনিয়ারের ব্যাপারটা একটু ভুল। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের একটা কোম্পানি আছে, আমরা বনস্টাইন টেকনোলজিস, আমরা এই টেকনোলজিস কোম্পানি থেকে হচ্ছে বেসিক্যালি সার্ভিসটা দিই, এবং আমরা এছাড়া বিভিন্ন কোম্পানিতে দিয়ে আসছি। যেমন আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের জন্য কাজ করছি। ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের যত ময়লা ফেলার গাড়িগুলো আছে সেগুলোকে অটোমেশন করা এবং সেগুলো জায়গা মতো ট্রিপ দিচ্ছে কিনা সেগুলো আমরা নিজেরা পর্যবেক্ষণ করছি, এবং এগুলোকে অটোমেশন করে মেশিন লার্নিং এর থ্রুতে আমরা দেখছি যে কোথায় ঠিক মতো ট্রিপ দিচ্ছে কিনা এবং বাকি ব্যাপারগুলো। সো আমরা আসলে এই 3 জন সেই ব্যাপারটা একটু ভুলভাবে এসছে আর কি, আমি জাস্ট বললাম এর সাথে। না, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল।